তো আমরা এখন কিছু ফ্রেজ দেখি। ফ্রেজ গুলো অনেক সহজ টপিক আসলে। আপনি হয়তো জানতেন না যে এটাকেই নাউন ফ্রেজ বলে, বাট অলওয়েজ ইউজ করছেন। এখানে যেটা লেখা সেটা হচ্ছে নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ আ নাউন অর প্রোনাউন। ফ্রেজ আসলে আলাদা কিছুই না, একটা সেন্টেন্সকে কিছু ছোট ছোট পার্টে ভাগ করলে এই প্রত্যেকটা হচ্ছে আসলে ফ্রেজ। তো এই ছোট্ট পার্টটা কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে নাকি নাউন হিসেবে কাজ করছে, মানে এই পুরা পার্টটার পার্টস অফ স্পিচটা আসলে কি, সেটার উপর ডিপেন্ড করে ফ্রেজের নামগুলো হয়। যেমন মাই ব্রাদার্স ফ্রেন্ড, আমি যদি জাস্ট বলতাম আ ফ্রেন্ড অফ মাইন্ড বা মাই ফ্রেন্ড, বা জাস্ট একটা ফ্রেন্ড বা একটা মানুষের নাম, সেটা কি, সেটা তো ইউজুয়ালি নাউন, বা আমি হি সি এসব বলে সেটা হচ্ছে প্রোনাউন। সো এই ধরনের যে পরিচয়গুলো, যেমন ফার্স্ট এক্সাম্পলে বলা মাই ব্রাদার্স ফ্রেন্ড, তারপর এক্সাম্পলটাতে সেন্টেড ক্যান্ডেলস আর মাই ফেভারিট, তারপরে দ্য স্টুডেন্টস ওয়ার আস্কড টু ফাইন্ড দ্য বারিড ট্রেজার। আচ্ছা, তো এখানে এই যে মাই ব্রাদার্স ফ্রেন্ড, সেন্টেড ক্যান্ডেলস, এগুলো কিন্তু আসলে হচ্ছে নাউন, মানে পুরাটাকে যদি আমি একসাথে চিন্তা করি, মাই ব্রাদার্স ফ্রেন্ড মানে তো অ্যাকচুয়ালি একটা মানুষ, একটা ফ্রেন্ড, তো সে হচ্ছে নাউন। আর ফ্রেজ জিনিসটা যে বললাম আসলে খুব সহজ, এটা কিছুই না, একটা সেন্টেন্স কে অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করলে প্রত্যেকটা পার্টের হচ্ছে আলাদা আলাদা নাম থাকে, নাউন ফ্রেজ কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই এক্সাম্পল গুলো হচ্ছে নাউন ফ্রেজ, কারণ এই এরা হচ্ছে মানে এদের পার্টস অফ স্পিচটা হচ্ছে নাউন। তারপর সেন্টেড ক্যান্ডেলস এ যদি আসি, সেন্টেড ক্যান্ডেলস মানে কি, এক ধরনের বস্তু, একটা ক্যান্ডেল। মেইন জিনিসটা তো আসলে এখানে ক্যান্ডেল, একটা জিনিস, একটা অবজেক্ট তো অবশ্যই নাউন হয়। আচ্ছা, সো এখানে কাজটা কি, এখানে কাজ আপনাকে এভাবে মনে রাখতে হবে না যে মাই ব্রাদার্স ফ্রেন্ড মানে নাউন ফ্রেজ। সো এটা আপনাকে কেউ এক্সামে জিজ্ঞেস করবে না যে মাই ব্রাদার্স ফ্রেন্ড মানে কি, এটা ফ্রেজ কি, তখন আপনাকে বলতে হবে নাউন ফ্রেজ, এরকম কিছু না। যেটা বললাম যে অ্যাপ্লাই করতে জানলেই হবে। আপনি যদি এটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, মাই ব্রাদার্স ফ্রেন্ড, এখানে আশা করি কেউ ভুল করবে না। পরের কিছু ফ্রেজ আছে, তো ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে আসলে এটা যে নাউনের মধ্যেই পড়ে, এটা যে অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে, এটার নাম না জানলেও হবে, জাস্ট অ্যাপ্লাই করতে পারতে হবে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যান্ড অ্যাডজেক্টিভের যে কাজ বেসিক্যালি অ্যাডজেক্টিভ ফ্রেজও সেটাই করে। কোনো একটা নাউনকে, কোনো একটা জিনিসকে, মানুষকে হচ্ছে ডেসক্রাইব করা। মডিফাই করা মানে বলতে আসলে ওটাই বোঝায় যে একটা জিনিস কেমন সেটার বর্ণনা দেওয়া, এটাই মডিফাই করা, এটাই ডেসক্রাইব করা। তো এই জিনিসটা কে করে, অ্যাডজেক্টিভ। ওকে, সো এখানে এক্সাম্পলটা হচ্ছে, ফার্স্ট একটা এক্সাম্পল আছে, আন্নু হ্যাজ সিল্কি স্মুথ হেয়ার, তার মানে এখানে তার হেয়ার কিরকম সেটার বর্ণনা দেওয়া হচ্ছে। পরের লাইনটি একটু দেখি, পিপল কমা লিভিং ইন লার্জ সিটিজ কমা often find it difficult to reach in time। আচ্ছা, এখানে কিন্তু লিভিং ইন লার্জ সিটিজ কাকে মডিফাই করছে, পিপলকে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ হবে, কারণ এটা অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ এটা কিন্তু ডিপেন্ড করে সে কাকে ব্যাখ্যা করছে সেটার উপর। যেমন লিভিং ইন লার্জ সিটিজ বলতে কাদের কথা বোঝাচ্ছে, এই যে প্রথমে এই যে পিপল, এই পিপলটা, পিপল তারপর কমা লিভিং ইন লার্জ সিটিজ often find it difficult to reach in time। আচ্ছা, এখানে পিপল এর পর যে কমা দিয়ে একটা জিনিস লিখে আবার কমা দিল, এটা কিন্তু একটা আলাদা টাইপের একটা গ্রামার রুল, এটা শিখে রাখেন। এটা মানে স্পিকিং এ যদিও আমি কমা দিয়ে বলবো না বা কমা দিয়ে লিখতে হবে না, বাট রাইটিং বা অন্য কোথাও কাজে লাগতে পারে, যেহেতু ইংলিশেরই একটা টপিক। তো এক্ষেত্রে আসলে কমাটা দিয়ে আগে কি হয়, এটা আসলে হচ্ছে পিপল হু আর লিভিং ইন লার্জ সিটিজ often find it difficult to reach in time। তো হু আর বা হুইচ ইজটাকে আমরা মাঝে মাঝে গায়েব করে আগে একটা কমা দিতে পারি। তো এখানে পিপল লিভিং ইন লার্জ সিটিজ often find it difficult to reach in time। তো এটা যদি বলেন, আর টিচার বুঝবে যে হ্যাঁ আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে অ্যাপ্লাই করতে পারেন, ইউজ করতে পারেন। বাট এভাবে ফ্রেজ হিসেবে ইউজ না করলেও আপনি কিন্তু এটাও যদি বলেন যে পিপল হু আর লিভিং ইন লার্জ সিটিজ often find it difficult to reach in time, এটাও ঠিক আছে। বাট আমরা হচ্ছে এভাবেও লিখতে পারি, যেগুলো একটু রেয়ারলি ইউজ হয়, যেগুলো একটু একটু অ্যাডভান্স, সেগুলো ইউজ করতে পারলে জাস্ট মানে যতভাবে প্রমাণ করা যায় যে আমি একটু বেশি জানি, এটাই আর কি। স্পিকিং আর রাইটিং এ যেহেতু এই জায়গাটা আমাদের আছে যে শো করার, ইচ্ছা মতো বলার বা লিখার, সেখানে আমরা শো করার চেষ্টা করব। ওকে, দেন অ্যাডভার্ব ফ্রেজ অনেকটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতোই,
বাট অ্যাডভার্বে হচ্ছে গিয়ে সে ভার্বকে মডিফাই করবে। আচ্ছা আমি একটু একবার দেখে আসি। cannot see the screen. ও আচ্ছা, আমি চ্যাট বক্সটা তখন চেক করি নাই। 8 নাম্বারটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা আমি যেহেতু একদম অনেক দূরে চলে গেছি চ্যাট বক্সটা না পড়ে, সো আমি একটু লাস্টে আসবো এখানে। হ্যাঁ, ক্লাসটা শেষ হলে আমি সবার প্রবলেমটা ধরে ধরে আবার আসবো। আচ্ছা, সো অ্যাডভার্ব ফ্রেজ যেটা বলছিলাম যে অ্যাডজেক্টিভের মতোই হবে, বাট অ্যাডজেক্টিভ যেমন নাউনকে ডেসক্রাইব করে, অ্যাডভার্ব ফ্রেজ ডেসক্রাইব করবে কাকে? এটা আমরা সবাই জানি, ভার্বকে। সো এটা যেহেতু ফ্রেজ, এটা একদম এক শব্দের অ্যাডভার্বের মতো বলতে পারবো না, যেমন হি রানস ফাস্ট। সো ফাস্ট হচ্ছে কি ওখানে অ্যাডভার্ব, বাট এখানে যেহেতু আমরা ফ্রেজ পড়ছি, সো আমরা এখানে শিখবো হচ্ছে গিয়ে একটা বড় একটা মানে সেন্টেন্সের একটা অংশ কিভাবে পুরাটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে বা পুরাটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। মানে পুরা একটা অংশের, বড় একটা অংশের একটা আলাদা পার্টস অফ স্পিচ থাকে। এটাই হচ্ছে আজকে আসলে নতুন শেখার বিষয়। সো এখানের এক্সাম্পলটা কি? We are planning to finish our group project by the end of May. আচ্ছা, এখানে মডিফায়ারটা হচ্ছে বাই দ্য এন্ড অফ মে, মানে কখন? বাই দ্য এন্ড অফ মে। এখন বাই দ্য এন্ড অফ মে মানে মের মধ্যে, এই জিনিসটা আসলে মানে আমি কাকে বর্ণনা করছি? উই আর প্ল্যানিং টু ফিনিশ আওয়ার গ্রুপ প্রজেক্ট বাই দ্য এই টাইম। তার মানে আমরা আমাদের গ্রুপ প্রজেক্ট ফিনিশ করার প্ল্যান করছি। তো ফিনিশ করার প্ল্যান করছি কিন্তু ভার্ব, তাহলে কবে ফিনিশ করার প্ল্যান করছি? সেটা হচ্ছে বাই দ্য এন্ড অফ মে। সো ভার্বকে মডিফাই করলো, যেমন আমি প্রথম যে সিম্পল এক্সাম্পলটা দিলাম যে হি রানস ফাস্ট, এখানে দৌড়া কিভাবে দৌড়ায়? ফাস্ট দৌড়ায়, এজন্য সে হচ্ছে অ্যাডভার্ব, কারণ ভার্বকে ডেসক্রাইব করে। আর এখানে বাই দ্য এন্ড অফ মে, পুরাটা একটা বড় পার্ট, সে হচ্ছে ডেসক্রাইব করছে প্ল্যানিং টু ফিনিশ এই পার্টটাকে। তারপর এক্সাম্পল, লেটার দিস ইভিনিং মাই কাজিনস অ্যান্ড আই হ্যাভ প্ল্যান্ড টু গো টু দ্য পার্ক। ওকে, সো লেটার দিস ইভিনিং। আচ্ছা, তো এই যে একটা সময়ের কথা বললো, এই সময়টাতে আমরা কি করেছি? এই সময়টা দিয়ে কি কোনো বস্তু বা মানুষ বোঝানো হচ্ছে নাকি কোনো কাজের সময়? মাই কাজিনস অ্যান্ড আই হ্যাভ প্ল্যান্ড টু গো টু দ্য পার্ক, এই যে টু গো টু দ্য পার্ক, পার্কে যাওয়ার একটা সময়। তো পার্কে যাওয়া, টু গো, এটা তো ভার্ব। সো ভার্বকে ডিসক্রাইব করছে মানে অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, এন্ড আবার বলছি, এটার নাম যে অ্যাডভার্ব ফ্রেজ, এভাবে আপনি চাইলে মনে রাখতে পারেন ফর ইওর নলেজ, বাট আইএলটিএস এ আপনাকে একদম এটার নাম অ্যাডভার্ব ফ্রেজ এভাবে মনে রাখতে হবে না, জাস্ট গ্রামাটিক্যালি যাতে ঠিকভাবে এটা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তারপর লাস্ট এক্সাম্পল, they saw some abandoned puppies at the corner of the street. সো আচ্ছা, at the corner of the street সে পাপিস ছিল, বাট এখানে আসলে ভার্বটা কি? এখানে হচ্ছে they saw। এখানে মেইন কাজটা কি? এখানে মেইন কাজটা হচ্ছে তারা দেখেছে। কি দেখেছে বা কাকে দেখেছে? some abandoned puppies at the corner of the street. সো এখানে saw এর কারণে এটাও অ্যাডভার্ব ফ্রেজ, কারণ কোথায় দেখেছে সেটাকে ডিসক্রাইব করছে, এবং তার আগের এক্সাম্পলে কখন সে যাওয়ার প্ল্যান করেছে সেটা বলেছে। সো এগুলো সব হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তারপর ভার্ব ফ্রেজ। আচ্ছা, আর ভার্ব ফ্রেজ ক্যান বি ইউজ জাস্ট লাইক আ ভার্ব, এটা খুবই সহজ। এখানে আসলে ফ্রেজ পড়াচ্ছি দেখে সব ধরনের ফ্রেজ লিস্ট করেছি আমি, বাট এটা কিছুই না, আপনি এক্সাম্পল গুলো থেকে তাকালে দেখতে পারবেন। নর্মালি একটা সেন্টেন্স আমরা যেভাবে লিখি, সেটা জাস্ট বি ভার্ব আর মেইন ভার্বটাকে তুলে আনলেই সেটাকে বলবো ভার্ব ফ্রেজ। সো প্রথম এক্সাম্পলটা কি? স্টুডেন্টস আর প্র্যাকটিসিং হার্ড ইন অর্ডার টু পার্টিসিপেট ইন দ্য স্টেট টুর্নামেন্ট। আচ্ছা, এখানে আর প্র্যাকটিসিং, তারপর এটা হচ্ছে হ্যাজ বিন রাইটিং, মানে যে কোনো টেন্সের যেভাবে একটা কমপ্লিট সেন্টেন্স হয় উইথ আ ভার্ব, তো মানে উইথ আ মেইন ভার্ব এন্ড অক্সিলিয়ারি ভার্ব, সেটাই হচ্ছে গিয়ে ভার্ব ফ্রেজ। এটা আশা করি আর কিছু বলতে হবে না, কারণ এটা যে ভার্ব ফ্রেজ সেটা মনে না রাখলেও হবে। আই হোপ যারা মোটামুটি টেন্স, তারপরে ভার্বের সাথে কখন আইএনজি যুক্ত করব, এস বা এস যুক্ত করব, কখন করব না, এতটুকু নলেজ থাকলে এই ফ্রেজটা ডান। আচ্ছা, আর যদি যাদের হচ্ছে মানে টেন্সেও প্রবলেম হয়, আই হোপ আমাদের একটা প্রবেবলি বেসিক কোর্স শুরু হতে পারে সামনে। সো ওদেরকে বেসিক কোর্সটা করার রিকোয়েস্ট থাকবে, কারণ হচ্ছে
মানে আইএলটিএস এর ইংলিশটা তো মানে মোটামুটি থেকে, যদিও আমরা অনেকটা বেসিক বলি তারপরও সেটা মোটামুটি থেকে অ্যাডভান্স পর্যন্ত হয়। বাট যাদের একদম টেন্সে বা ভার্বের সাথে কি বসবে, সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো বুঝতে একটু অসুবিধা হয়, ওরা আপকামিং বেসিক কোর্স করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আপনারা বুঝতে পারছেন এতক্ষণে যে আসলে ফ্রেজ জিনিসটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা ভেঙে নিয়ে আসা ছোট পার্ট, এবং সেটা কোন ফ্রেজ এই নামকরণটা করা হয় হচ্ছে ওই পুরা পার্টটা ওই সেন্টেন্সে কি হিসেবে আছে। সে যদি নাউন হিসেবে থাকে, যেমন আমরা ফার্স্টে পড়েছিলাম আ সেন্টেড ক্যান্ডেল, অ্যাকচুয়ালি কি একটা ক্যান্ডেল, তো এটা তার মানে হচ্ছে নাউন। তারপরে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, তার মানে এটা আসলে এই যে ফ্রেজের আগে যে নামটা থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ শুনে বোঝা যাচ্ছে যে ফ্রেজ মানে সে সেন্টেন্সের একটা ছোট পার্ট হবে যেখানে কয়েকটা ওয়ার্ড থাকবে। আর প্রিপোজিশনাল মানে অবশ্যই প্রিপোজিশন থাকবে সেটার মধ্যে। আচ্ছা, সো এটার এক্সাম্পলটা কি? ইট ওয়াজ টু হার্ড ফর মি টু কনসেন্ট্রেট উইথ দ্য কিডস জাম্পিং অ্যারাউন্ড। এই যে এই যে টার্মটা উইথ দিয়ে শুরু হয়েছে, এটার কারণে ও হচ্ছে প্রিপোজিশনাল। তারপরটা আমি যদি বলি দ্য জুয়েলারি বক্সেস ওয়ার কেপ্ট ইনসাইড দ্য কাপবোর্ড। সো ইনসাইড দ্য কাপবোর্ড, ইনসাইড মানে শুরু হয়েছে হচ্ছে একটা প্রিপোজিশন দিয়ে, এজন্য এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আই হোপ সেন্টেন্স স্ট্রাকচারে কারো এই ভুলগুলো হয় না। তারপরও কারো যদি এগুলো অ্যাপ্লাই করতে সমস্যা হয়, সেক্ষেত্রে এক্সাম্পল গুলো ভালো মতো দেখে নেন। কোনটা কোন ফ্রেজ সেটা মনে না রাখলেও হবে, জাস্ট এক্সাম্পল গুলো ভালোভাবে দেখে নেন। আচ্ছা, on the way to New York we caught sight of the famous Niagara Falls. আচ্ছা, on the way to New York, এই যে on দিয়ে শুরু, on the way to New York, এখানেও কিন্তু অনেকের ভুল হয়। আসলে কি ফ্রেজ কোনটা কি এটা আমি এখনো করতে দিলে সবাই পারবে, যদি কনসেন্ট্রেট। বাট হচ্ছে গ্রামার গুলো আপনাকে ঠিক রাখতে হবে। যেমন অনেককে দেখি যে অন ওয়ে লিখে, তো মানে ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর আসলে নিয়ম তো অনেক অনেক ইংলিশে, এটার কোনো শেষ নাই। শিখাবো এর চেয়ে বেসিকও হয়, এর চেয়ে অ্যাডভান্সডও হয়, এটা আসলে শেষ নাই। অনেক বেসিক থেকেও পড়ানো যায়, আবার বেশি বেশি করতে করতে দেখবেন যেটা আসলে লিমিটলেস। তো আমি রিকোয়েস্ট করবো যে ইংলিশটা এভাবে সূত্র সূত্র ধরে শিখে মনে রাখলে বেশি কঠিন হবে। প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে আমি যেটা বললাম যে ফ্রেজটা বেসিক সেন্টেন্সের একটা পার্টকে তুলে নিয়ে আসলে ওটাই হচ্ছে ফ্রেজ, এবং ওই ফ্রেজটা পুরো সেন্টেন্সে কি হিসেবে কাজ করছে সেটার নামে আমরা ফ্রেজের নামটা করি। তাহলে এখানে প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে মানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা খুব সহজ। যেমন ফার্স্ট এক্সাম্পলটা দেখি, ইট ওয়াজ টু হার্ড ফর মি টু কনসেন্ট্রেট উইথ দ্য কিডস জাম্পিং অ্যারাউন্ড। সেখানে উইথ দিয়ে শুরু হয়েছে, সেজন্য হচ্ছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর পরের এক্সাম্পলটাও যদি দেখি, দ্য জুয়েলারি বক্সেস ওয়ার কেপ্ট ইনসাইড দ্য কাপবোর্ড, এই যে ইনসাইড দিয়ে শুরু। তারপরে লাস্ট এক্সাম্পলটা হচ্ছে অন দ্য ওয়ে টু নিউ ইয়র্ক উই গট সাইট অফ দ্য ফেমাস নায়াগ্রা ফলস। সো অন দ্য ওয়ে টু নিউ ইয়র্ক, এতটুকু হচ্ছে অবশ্যই একটা ফ্রেজ, এবং যেহেতু অন দিয়ে শুরু তাই এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। মানে উইথ দিয়ে মানে কার সাথে, কিসের উপরে, যেমন এখানে এখানে যদি অন দা ওয়ে মানে উপরে না, বাট যাই হোক আমরা এভাবেই বলি অন দা ওয়ে। যে কোনো প্রিপোজিশন দিয়ে শুরু করে কোন একটা সময় হোক জায়গা হোক যেটাই আমরা বুঝাই, ওই পুরা পার্টটা ওই পুরা ফ্রেজটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, তো এখানে আমি বলেছিলাম, আমি জানি না শোনা গিয়েছে কিনা নাকি চলে যাওয়ার পর আমি বলছি, আমি বলছিলাম যে মানে এটা যে প্রিপোজিশনাল ফ্রেজ এটা আসলে অনেকেই বুঝবেন। আমি যদি এখনো এটা করতে দেই, আপনারা মানে বের করতে পারবেন যে এটা নাউন ফ্রেজ এর প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ফ্রেজ তো বুঝাই যাচ্ছে, আর এটা পুরো সেন্টেন্স হিসেবে কাজ করছে, প্রিপোজিশন হিসেবে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে নাকি অ্যাডভার্ব হিসেবে, এটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর জিনিসটা হচ্ছে এই যে মনে করেন লাস্ট লাইনটা অনেকে হয়তো বলেন যে অন ওয়ে টু নিউ ইয়র্ক, বা মানে কোন একটা ছোট সমস্যা থাকে। তো ওখানে আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছিলাম যে এরকম ইংলিশ অ্যাকচুয়ালি আরো বেসিকটাও হয় আরো অ্যাডভান্সডও হয়। একটা ভাষা শেখার আসলে কোনো শেষ নাই। তো এরকম স্ট্রাকচার ওয়াইজ ফর্মুলা ওয়াইজ মনে রাখাটা একটু বেশি কঠিন মনে হবে,
কিছু কিছু জিনিস যাদের মোটামুটি আয়ত্তে আছে, একটা দুইটা জিনিস একটু স্লিপ হয়, তারা হচ্ছে স্ট্রাকচার আবার দেখে নিতে পারেন, সেটা সমস্যা না। কিন্তু যারা পুরা ইংলিশটাই এরকম করে মুখস্থ করেন, ফর্মুলা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস করে করে মুখস্থ করেন, এটা কিন্তু আসলে কাজে দেয় না। সো আমি রিকোয়েস্ট করব সবাই, এই চ্যানেলের নাম আগেও বলেছিলাম, বিবিসি 6 মিনিটস ইংলিশ, এই 6 মিনিটের ভিডিওটা প্রতিদিন আপনারা শুনবেন। এটা শুনলে আপনাদের লিসেনিং স্পিকিং দুইটাই অনেক ভালো হবে। বিবিসি 6 মিনিটস ইংলিশ। আচ্ছা, সো অ্যাকচুয়ালি ওগুলা শুনতে শুনতে আর সাথে হচ্ছে গিয়ে ক্লাসগুলো করে, মানে দুটাকে একটা করলে জিনিসটা ভালো হবে। ক্লাসে অ্যাকচুয়ালি আপনি রুলস শিখবেন, আপনি ফর্মুলা শিখবেন, ঠিক আছে, যে এটা এভাবে করে, এটা এভাবে করে। কিন্তু এই যে আমি যেটা বললাম, ফর্মুলা গুলা মাথায় রাখলে আবার প্রেসার লাগতে পারে। তো আপনারা হচ্ছে কি নিজে মুখে বলবেন, রেকর্ড করবেন, কিছু ইংলিশ জিনিস শুনবেন, আর এগুলা দেখবেন হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রুলস, যে আপনার কথাগুলো ঠিক কিনা, আপনার রুল মেনটেন করছে কিনা, ঠিক আছে। তো শুধু রুলস পড়লে মাথায় নাও ঢুকতে পারে, মাঝে মাঝে মুভি দেখতে হবে বা অনেক অডিও শুনতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে জেরান্ড ফ্রেজ। জেরান্ড ফ্রেজটা অ্যাকচুয়ালি কি বলবো, বোঝার জিনিস আছে, ইম্পর্টেন্ট। তো জেরান্ডটা হচ্ছে এমন একটা ফ্রেজ যেটা একটা ভার্ব আইএনজি দিয়ে শুরু হবে, কিন্তু ওইটা আসলে পুরো সেন্টেন্সে ভার্ব হিসেবে কাজ করবে না, বরং ওটা একটা নাউনের মতো কাজ করবে। যেমন আমি যদি ফার্স্ট এক্সাম্পলটার দিকে তাকাই, গোয়িং অন ট্রিপস ইজ মাই ফেভারিট থিং টু ডু। আচ্ছা, এখানে মনে হতে পারে যে আচ্ছা গোয়িং, গো তো আছে, গো থেকে গোয়িং তার মানে ভার্ব, বাট মানে আলাদা আলাদা ওয়ার্ড চিন্তা না করে পুরো সেন্টেন্সের অর্থ যদি আমি পড়ি, সেক্ষেত্রে কিন্তু গোয়িং অন ট্রিপসটা এখানে ভার্ব না, এখানে বরং একটা কাজের নাম, কোন একটা টাস্কের নাম। যে ট্রিপে যাওয়া আমার ফেভারিট কাজ, তো ট্রিপে যাওয়া কিন্তু একটা কাজের নাম, এটা কিন্তু একটা নাম। সো ট্রিপে যাওয়াটাকে আমি বলি গোয়িং অন ট্রিপস ইজ মাই ফেভারিট থিং টু ডু। তার মানে এই সেন্টেন্সে ভার্ব কাজ করছে শুধু ইজ, আর এই যে অক্সিলিয়ারি ভার্ব ইজ, ইজ হচ্ছে এখানে ভার্ব হিসেবে কাজ করছে। গোয়িং অন ট্রিপস কিন্তু এই সেন্টেন্সে মানে ভার্বের রোল প্লে করছে না, বরং সে একটা কাজের নাম বলছে যে তোমার কি ফেভারিট, আমার ট্যুরে যাওয়া ফেভারিট, তাহলে গোয়িং অন ট্রিপস ইজ মাই ফেভারিট থিং টু ডু। সো এটাই জেরান্ড। জেরান্ড হচ্ছে বেসিক্যালি একটা কাজের নাম, কিন্তু সেই কাজের নামে মানে নাউন টাইপের আচরণ করলেও জিনিসটার মধ্যে আসলে একটা ভার্ব থাকে এবং আইএনজি যুক্ত থাকে, বাট সেন্টেন্সে সে ভার্বের রোল প্লে করে না। এটা হচ্ছে জেরান্ড। তারপরে যদি দেখি, তারপর এক্সাম্পল হচ্ছে লিসেনিং টু সাম ওল্ড সংস। আচ্ছা, লিসেনিং টু সাম ওল্ড সংস ক্যান বি আ ভেরি রিল্যাক্সিং অ্যাক্টিভিটি। আচ্ছা, যেমন পুরাতন গান শোনা একটা খুবই রিল্যাক্সিং অ্যাক্টিভিটি হতে পারে। এই যে এখানে আবার দেখেন, লিসেন কিন্তু আলাদাভাবে চিন্তা করলে লিসেন কিন্তু ভার্ব, বাট এই সেন্টেন্সে কি বলা হয়েছে, লিসেনিং টু সাম ওল্ড সংস, কিছু ওল্ড সংস শোনা ক্যান বি আ ভেরি রিল্যাক্সিং অ্যাক্টিভিটি। এখানে কিন্তু ভার্ব একমাত্র ক্যান বি, ক্যান বি এখানে শুধুমাত্র ভার্ব হিসেবে কাজ করছে। লিসেনিং টু সাম ওল্ড সংস কিন্তু এই সেন্টেন্সে ভার্ব না। এখন আমি যদি বলি যে আই এম লিসেনিং টু সাম ওল্ড সংস, তাহলে কিন্তু লিসেনিংটা ভার্ব, কারণ এখানে অর্থটা কি, আমি কিছু পুরাতন গান শুনছি, আমি কি করছি, আমি গান শুনছি, তার মানে স্পষ্ট ভাবে একটা ভার্বের কথা, একটা ক্রিয়ার কথা বলা। কিন্তু এই সেন্টেন্সে দেখেন, লিসেনিং টু সাম ওল্ড সংস, কিছু পুরাতন গান শোনা ক্যান বি আ ভেরি রিল্যাক্সিং। পুরাতন গান শোনা পুরো ফ্রেজটা হচ্ছে কি একটা কাজের নাম, একটা কাজের নাউন টাইপের হচ্ছে বিহেভ করছে এই সেন্টেন্সে। সো বাকি এক্সাম্পল গুলাও সেম। বেকিং কুকিজ ইজ মাই নিউ ফাউন্ড হবি। আচ্ছা, তো বেকিং কুকিজ একইভাবে বেক হচ্ছে গিয়ে কোনো ভার্ব হিসেবে কাজ করবে না, যদিও বেক কে আলাদা করলে আমরা জানি এটা ভার্ব, বাট এখানে বেকিং কুকিজ, কুকিজ বেক করা হচ্ছে আমার নিউ ফাউন্ড হবি। Trying out new recipes makes Sandhya happy. Okay, writing letters to loved ones now and then is one of the best ways to keep in touch. এটা দেখেন কত বড় একটা ফ্রেজ লাস্টে, বাট এটা পুরাটা কিন্তু জেরান্ড, এবং এই পুরাটা এই সেন্টেন্সে ভার্ব হিসেবে কাজ করে না। এই জিনিসগুলো সেন্টেন্সে অবশ্যই অ্যাপ্লাই করবেন। খুব সিম্পল সিম্পল আমি যাই আমি খাই টাইপের সেন্টেন্স বলবেন না, এটা কিন্তু বোঝা যাবে যে আপনি জাস্ট
মানে ওই জিনিসটাকে এক্সাম থেকে ওভারকাম করার জন্য বা সামহাও ওখান থেকে বের হয়ে আসার জন্য তাড়াতাড়ি করে কিছু সিম্পল ইংলিশ বলছেন, না আমরা জেরান্ড ইউজ করব, আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব, আমরা সুন্দরভাবে ভয়েস ইউজ করব, মানে গ্রামারের যা যা আছে সবকিছুকে শো অফ করতে হবে স্পিকিং এ। হ্যাঁ, যে আমি জানি। ফার্স্ট অফ অল মাথা থেকে আইডিয়া আসতে হবে, আইডিয়া না আসলে আমাদের এক্সটেন্ডিং অ্যান্সার্স ওই ক্লাসটা ফলো করতে হবে, তারপরে আমাদের গ্রামার ক্লাসগুলো ফলো করতে হবে যাতে আমি শো অফ করতে পারি যে আমি একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে বলতে পারি। ঠিক আছে, শুধু সিম্পল সেন্টেন্সে কিন্তু মানে আসে মার্ক, বাট সেটা অত ভালো আর কি ব্যান্ড স্কোর হবে না। আচ্ছা, সো রাইটিং লেটার্স টু ইউর লাভড ওয়ান্স নাও এন্ড দেন ইজ ওয়ান অফ দ্য, দেখেন এত বড় একটা ফ্রেজ বাট স্টিল এটা একটা নাউন হিসেবে কাজ করছে, কারণ আপনার প্রিয় মানুষদেরকে চিঠি লেখা হচ্ছে বেস্ট ওয়েজ টু কিপ ইন টাচ। তার মানে প্রিয় মানুষকে চিঠি লেখাটা হচ্ছে এখানে একটা কাজের নাম, ক্রিয়াপদ কিন্তু না, মানে এটা কিন্তু ভার্ব না, এটা কিন্তু একটা কাজের নাম। এখানে ইজ হচ্ছে একমাত্র ভার্ব। আচ্ছা, তো জেরা ইন্ডাস্ট্রি খুবই ক্লিয়ার। তারপর আছে পজিটিভ ফ্রেজ, আর এটাও খুব সহজ। এটা হচ্ছে বেসিক্যালি কোন একটা মানুষ বা কোন একটা বস্তু, কোন একটা কিছুকে মানে কমা দিয়ে, রাইটিং এর ক্ষেত্রে আমরা কমা দিব, স্পিকিং এর ক্ষেত্রে আমরা জাস্ট একটু থেমে মুখে বলবো, এটাও রাইট। তো একটা মানুষ বা কোনো এক্স্যাক্টলি তার নামের পরই তার বর্ণনাটা দেওয়া, তার টাইটেল পজিশন বলা, এটাই হচ্ছে পজিটিভ ফ্রেজ। যেমন ফার্স্ট ওয়ান, সালভিয়া মাই সিস্টার লিভস ইন পেইন্টিং। আচ্ছা, তারপরে মিস অ্যাঞ্জেল ম্যানেজিং ডিরেক্টর, আমি একটু থামবো। মিস অ্যাঞ্জেল দ্য ম্যানেজিং ডিরেক্টর উইল বি প্রিসাইডিং ওভার দ্য মিটিং টুডে। এই যে কমার জায়গা, এটা তো আমরা বাংলা ইংলিশ দুই জায়গাতেই শিখেছি, যে কোন বিরাম চিহ্নে কোন পাংচুয়েশন হচ্ছে, কতটুকু থামবো আমরা, থেমে বলবো। ফার্স্টে মাই সিস্টার, তারপর দ্য ম্যানেজিং, এটা প্রথম ওয়ার্ডে যে আছে তার পরিচয় দেওয়া হচ্ছে। এটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। এগেইন অ্যাপোজিটিভ ফ্রেজ, এই নামটা আপনাদের মনে রাখা দরকার, মনে না থাকে রাখেন যে এরকম একটা ফ্রেজ আছে, সেভাবে ইউজ করা যায়। আচ্ছা, দেন participle phrases. আচ্ছা, আমি পার্টিসিপল ফ্রেজটাকে আপনাদেরকে আলাদা করে বুঝাবো না, মানে আলাদা করবো না, এটা অনেকটা জেরান্ডের মধ্যে, আলাদা করলে জিনিসটা কঠিন লাগতে পারে। আবার একটু যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে গিয়ে, মানে জেরান্ডে অ্যাকচুয়ালি ওটা ভার্ব হিসেবে কাজ করে না, বাট পার্টিসিপল ফ্রেজ কিন্তু এই ফ্রেজ ভার্বের মতো কাজ করে। বাট দুইটাতেই কিন্তু আইএনজি থাকে, আইএনজি থাকে বা পার্টিসিপল থাকে। আচ্ছা, একটা জিনিস বলি, পার্টিসিপল মানে কিন্তু পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল আলাদা। আমরা সবসময় পাস্ট পার্টিসিপল কথাটাই শুনেছি, যেমন গিভ, গেভ, গিভেন। আমরা গিভেন বলি পাস্ট পার্টিসিপল, কিন্তু তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলতে কিন্তু আসলে আইএনজি যুক্তটা বোঝায়। তো এখানে আপনি আইএনজি, আবার হচ্ছে কিছু কিছু এক্সাম্পল পাস্ট পার্টিসিপল হিসেবে। ফার্স্ট এটা কি, হ্যাভিং সিন মোস্ট অফ সাউদার্ন এরিয়া, what a plan to visit some places in the north in the next. Okay. সো হ্যাভিং সিন, এটা কিন্তু একটা ভালো এক্সাম্পল, এবং খুব একটা সিম্পল টাইপের সেন্টেন্স না এটা। এরকম করে সেন্টেন্স বলতে পারলে অবশ্যই আপনার এক্সপার্টিজ ইন ইংলিশ অনেক ভালোভাবে প্রুভ হবে। হ্যাভিং সিন মোস্ট অফ সাউদার্ন এরিয়া, মানে সাউদার্ন এরিয়া বর্ষার হচ্ছে দেখা শেষ, এই জন্য বর্ষা প্ল্যান করছে সে নেক্সট ইয়ার নর্থের দিকটা দেখবে। তারপরে আচ্ছা, known as the world's tallest building, এখানেও কিন্তু তার পরিচয় দিচ্ছে, বাট এখানে known as বলেছে। যদি known as না বলতো the world's tallest building, তখন কিন্তু এই যে আগের অ্যাপোজিটিভ ফ্রেজে যেত। এটা অ্যাকচুয়ালি আপনার ইচ্ছা, আপনি কোনটা ইউজ করবেন, গ্রামাটিক্যালি কারেক্ট থাকলে হবে, আর খুব বেশি কমন, খুব বেশি সিম্পল যাতে না হয়ে যায়। মানে গ্রামাটিক্যালি ভুল থাকলে আপনার ব্যান্ড স্কোর হচ্ছে একদম মানে মাইনাস হয়ে যাবে। সো ফার্স্ট জিনিস হচ্ছে এটা, যে আমার ভুল যাতে না হয় এটা মনে রাখা। এখন মনে করেন ঠিক আছে আমার ভুল হচ্ছে না, কিন্তু মার্কস তো বেশি আসছে না, তো ওটাকে বাড়ানোর জন্য আমরা একটু যে কমপ্লেক্স বা এরকম ডিফারেন্ট ফ্রেজ গুলো আমাদের সেন্টেন্সে অ্যাপ্লাই করবো। আচ্ছা, ইনফিনিটিভ। আচ্ছা, লাস্ট টাইপ অফ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজটা হচ্ছে বেসিক্যালি আর টু দিয়ে শুরু হয়,
এরকম জিনিস মানে টু দিয়ে যদি একটা ফ্রেজ হয় সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলি সবসময়। Our primary goal was to find a place for all of us to stay. আচ্ছা, এটা খুব ইজি অ্যাকচুয়ালি। টু দিয়ে মানে টু দিয়ে কি বোঝায়, কোন একটা কিছু করতে। সো টু সামথিং এরপরে যেটা থাকবে সেই পুরো ফ্রেজটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইনফিনিটিভ ফ্রেজ। To get the job is not difficult if you put in continuous effort. আচ্ছা, সো এটা নিয়ে আর বেশি ব্যাখ্যা করলাম না, এটা খুব ইজি। এটা হচ্ছে প্র্যাকটিস, এটা আপনাদের বাসায় দেখলেও হবে কোনটা কোন টাইপের ফ্রেজ এন্ড কোনটা কোন টাইপ। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট।